আরে না না, সত্যি অনেক সুন্দর হয়েছে। তোমার কণ্ঠের তারিফ করতে হয়। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। গাড়ি চালাতে চালাতে সে একবার তাকালো পাশ ফিরে। এই ছেলের সব কিছুতেই বাড়াবাড়ি, আদিক্ষেতা দেখলে যেন গা জ্বলে যায়। রূপন্তীর লাজুক ভঙ্গিতে কিছু একটা বলতে চাইল বোধ হয়, কিন্তু তার আগেই তার মুখ বন্ধ করে দিয়ে বিভান বলল, প্রশংসা করলে একটু সীমার মধ্যে করে মাদ। এতটা বাড়িয়ে বাড়িয়ে বলিস না যাতে বদ হজম হয়ে যায়। এমনি সমুদ্র তীরে যাচ্ছে, ওখানে গিয়ে বারবার ওয়াশরুমে দৌড়ানোটা সম্ভব হবে না। রূপন্তীর মুখটা চুপসে গেল। ভিতরে ভিতরে কিছুটা লজ্জাও পেল। সে জানে তার গানের গলা ভালো নয়, সে ভালো গাইতে পারে না, তার জন্য এই লোক এভাবে বলবে। ঠিক এজন্যই সে গান গাইতে চায়নি, কিন্তু ইমাদ শুনল না। এখন কেমন সকলের সম্মুখে তাকে লজ্জায় পড়তে হলো। জ্যাক বুঝলো পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। এভাবে চললে তাদের বনভোজন শোকে যাত্রায় পরিণত হতে সময় লাগবে না বেশিক্ষণ। এভাবে চললে তাদের বনভোজন শোকযাত্রায় পরিণত হতে সময় লাগবে না বেশিক্ষণ। পরিস্থিতি সামাল দিতে সে বলল, এবার তাহলে আমি গান গাই তাহলে। সবাই সায় জানালো জ্যাকের কথায়। গান শুরু করলো ছেলেটা। একে একে জ্যাক, এরিনা, ইমাদ এবং শেষে গান গাইল দোলা। সকলের মধ্যে দুলার গানটা সুন্দর হয়েছে বেশ। মেয়েটার গলাও বেশ মিষ্টি। রূপন্তী বেশ প্রফুল্লতার সাথেই বলল, অসাধারণ দোলা, তুমি যে এত সুন্দর গান গাইতে পারো আমার তো জানাই ছিল না। দোলা লাজুক হাসলো। জ্যাক এবং এলিনাও তার প্রশংসা করলো বেশ। মেয়েটা বাংলা গান গাওয়ায় তারা গানের কথাগুলো তেমন ধরতে না পারলেও সুর ভালো লেগেছে। তবে দোলা যার প্রশংসার সবচেয়ে বেশি অপেক্ষায় ছিল, যার প্রশংসা শোনার জন্য ছটফট করছিল, সে শুধুমাত্র বলল, সুন্দর হয়েছে। দোলার খারাপ লাগলো কিছুটা। রূপন্তীর বেলায় এত প্রশংসা আর তার বেলায় সুন্দর হয়েছে এইটুকু বলতেও যেন কষ্ট হয়ে গেছে। এতক্ষণ তার চোখে মুখে ধারণ করা লাজুক ভঙ্গিমা সরে গেল তৎক্ষণাৎ। সেখানে জায়গা করে নিল একরাশ বিষণ্ণতা। অবশ্য এখানে ইমাদের দোষ নেই কোনো। সে তো জানে না মেয়েটার মনের কথা। মেয়েটার পানে কখনো তেমন ভাবে ফিরেও দেখে না। এক্ষেত্রে যা দোষ সব দোলার। সেই দুর্বল ইমাদের প্রতি একতরফা ভালোবাসে সে ছেলেটাকে। ছেলেটা তো তাকে কখনো ভালোবাসতে বলেনি। এমনকি ইমাদ রূপন্তীকে পছন্দ করে এই সত্যিটা বোঝার পরও সে সরে আসতে পারেনি, বলতে পারেনি ইমাদকে। মনের মধ্যে একটা আশা থেকেই গেছে, ইমাদ রূপন্তীকে পছন্দ করলেও রূপন্তী তো পছন্দ করে না। মেয়েটার আচার আচরণে তেমনটা কখনো মনে হয়নি। দীর্ঘ শ্বাস ফেলল দোলা। হৃদয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে সে তাকালো খোলা আকাশের পানে। সকলের গানের পালা শেষ হওয়ার পরপরই জ্যাক তাকালো বিভানের পানে। গলা বাড়িয়ে বলল, এবার তুই গান তোল বিমান। বিভান থমথমে কণ্ঠে জবাব দিল, আমি গাড়ি চালাচ্ছি। তাতে কি হয়েছে? গাড়ি চালাতে চালাতে গান গা, সমস্যা কি? দুর্ঘটনা ঘটতে পারে। ইমাদ পাশ থেকে একটা খোঁচা মারলো বিভানকে। অতঃপর বলল, এক কলি গা, জাস্ট এক কলি। তাছাড়া রাস্তা ফাঁকা এখন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই তেমন। বিভান লুকিং গ্লাসে একবার দেখে নিল রূপন্তীর মুখখানা। পেছনে বসে সে হেসে হেসে কথা বলছে দোলা এবং এলিনার সাথে। এদিকে আপাতত তার খেয়াল নেই কোনো। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে, অতঃপর গেয়ে উঠল, ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়াই ধরি, চোখ মিলিয়া দেখি আমি সে যে বুকে নাই। এইটুকু গিয়েই থেমে গেল বিভান। রূপন্তী, এলিনা এবং দোলা অবাক চোখে তাকালো তার পানে। ছেলেটা সত্যি অসাধারণ গান গায়, আর কণ্ঠ, মনে হচ্ছে এই কণ্ঠে যেন জাদু আছে কোনো। হৃদয়ে নাড়িয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে। এলিনা এবং দোলা প্রফুল্লতার সাথে বিভানের প্রশংসা করলেও রূপন্তী প্রশংসা করলো না। গানটা ভালো লেগেছে বেশ, তবে একটু আগের অপমানের কথাও ভুলে যায়নি সে। গান ভালো লাগুক না, যেন গোটা মানুষটাকেই ভালো লাগুক রূপন্তী তা বলবে না, কখনো না।
মেয়েটা সকলের এত গান প্রশংসাকে উপেক্ষা করে ব্যাগ থেকে চকলেট বের করলো এক বাক্স। সকলকে একটা একটা চকলেট দিয়ে শেষে একটা চকলেট বাড়িয়ে দিল বিভানের পানে। ছেলেটা হাতে নিল না চকলেটটা, তৎক্ষণাৎ মুখ হা করে বোঝালো। মুখে দিয়ে দাও। অবাক হলো সকলে। যে ছেলে চকলেট বা মিষ্টি জিনিস পছন্দ করতো না, সে সেদিন চকলেট খেয়েছে, আজ আবার খাইয়ে দিতে বলছে। ইমাদ, জ্যাক, এলিন এবং দোলা গোল গোল চোখে তাকালো বিভানের হা করা মুখ পানে। বিরক্ত হলো ছেলেটা। সে কি এমন করেছে? শুধু হা করে রূপন্তীকে চকলেটটা খাইয়ে দিতে বলেছে, এই তো। কিন্তু সকলে যেভাবে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সে কি না কি করে ফেলেছে। বিভান কপাল কুঁচকালো, গম্ভীর কণ্ঠে বলল, এইভাবে তাকিয়ে থাকার কি আছে? গাড়ি চালাচ্ছিলাম, তো মুখে দিয়ে দিতে বলেছে। সবাই বিষয়টা স্বাভাবিকভাবে নিল, ইমাদ নিতে পারল না। এমনিও বিভানের আচার আচরণ ইদানিং সন্দেহজনক। রূপন্তী মেয়েটার সাথে যেন সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকে। আচ্ছা, বিভানও কোনোভাবে রূপন্তীকে পছন্দ করে না তো? করতেও পারে। মানুষ কখন কার উপর দুর্বল হয়ে পড়ে কেউ জানে না। হোক সে শত্রুর মেয়ে, মেয়ে তো। আর মানুষ স্বভাবত বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় বেশি। ইমাদের হৃদয় কাঁপলো। এমন নয় যে সে আগে প্রেম করেনি, কোনো নারীর সাথে সম্পর্কে জড়ায়নি। সে আর পূর্বে এদেশীয় 2 নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে, আবার ঠুনকো কারণে তাদের সাথে বিচ্ছেদও ঘটেছে। তবে কখনো তেমন কষ্ট হয়নি, হারানোর ভয় জাগেনি হৃদয়ে, যেমনটা রূপন্তীর ক্ষেত্রে জাগে। হয়তো ওই নারীদের কখনো ইমাদ ভালোবাসতে পারেনি, আর রূপন্তীকে ভালোবেসেছে। ছেলেটা রূপন্তীর হাত থেকে বিভানের চকলেটটা নিয়ে নিল। চকলেটের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ওর মুখে আমিই দিয়েছি। বিভান দাঁতে দাঁত চাপলো, ক্রোধে রি রি করে উঠল শরীরটা। সে ঠিক জানে এই বদমাশটা ইচ্ছে করে এমনটা করেছে যাতে রূপন্তী তাকে খাইয়ে না দিতে পারে। তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপন্তী। সবার সম্মুখে এভাবে লোকটাকে খাইয়ে দিতে কেমন অস্বস্তি লাগছিল। তাও ভালো, ইমাদ নিয়ে নিয়েছে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে সমুদ্র তীরে এসে পৌঁছালো বিভানরা। বিশাল জলরাশির অভূতপূর্ব দৃশ্য ধারণ করা এক সুন্দর সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। ঢেউয়ের একটা শোষো শব্দ আঘাত হানছে কর্ণে। তবে এদিকটায় জনমানবের দেখা নেই তেমন। নিরিবিলি সময় কাটাতে লোকালয় বা মূল সৈকত থেকে কিছুটা দূরে একটু নির্জন স্থানে ঘাঁটি গেড়েছে তারা। এখানে এসেই জ্যাক, বিভান এবং ইমাদ তাঁবু গাড়ার কাজে লেগে পড়লেও রূপন্তী, এলিনা এবং দোলা লেগে পড়েছে সমুদ্র বিলাসে। তারা ছুটে চলেছে সমুদ্রের তীরে তীরে। কিঞ্চিত সময় নিয়ে তাঁবু গেড়ে সবটা গুছিয়ে ইমাদ, বিভান এবং জ্যাকও এলো মেয়েগুলোর পানে। রূপন্তী এক পাশে দাঁড়িয়ে 2 দিকে হাত ছড়িয়ে দিল। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টেনে সমুদ্র তীরের বিশুদ্ধ বাতাস টেনে নিতে শুরু করলো ভিতরে। ইমাদ হাসলো, নিঃশব্দে এগিয়ে গেল মেয়েটার পানে। মেয়েটার খুব কাছাকাছি গিয়ে হঠাৎই চিৎকার করে উঠল, ওই ওটা কি? তিমি তিমি। আকম্মিক চিৎকার হক চকালো রূপন্তী। তৎক্ষণাৎ চোখ দুটো খুলল সে। ধর ফরিয়ে উঠে পিছন ঘুরে দৌড়ে লাগাতেই অসাবধানতাবশত তার এক পায়ের সাথে আরেক পা বেঁধে গেল। মেয়েটা নিজের শরীরের ভারসাম্য হারালো মুহূর্তেই। হোঁচট খেয়ে পড়ল সম্মুখে। তবে সে একা পড়েনি, ইমাদকে নিয়ে পড়েছে। ছেলেটা তার পেছনে থাকায় প্রথমে ইমাদ পড়েছে, তারপর তার বুকের উপরে রূপন্তী। হক চকিয়ে উঠল ইমাদ, রূপন্তী দুজনই। তাদের পড়ে যেতে দেখে আবার সাথে সাথেই সেখানে ছুটে এলো বাকিরা। বিভানের হৃদয়ে যেন আগুন জ্বলে উঠল। ভিতরটা পুড়ছে ভীষণ। এত জায়গা থাকতে রূপন্তীকে কেন ইমাদের উপরেই পড়তে হবে? আর ইমাদকেও বা কেন তাকেই ভয় দেখাতে হবে? বিভানের এই মুহূর্তে ভীষণ ইচ্ছে হচ্ছে সমুদ্র থেকে সত্যি সত্যি একটা তিমি ধরে এনে তার পেটে এই ইমাদ বেটাকে চালান করে দিতে। কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ করা সম্ভব না। ছেলেটার ক্রোধের পারদ লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠল।
চোখ দুটোতেও তার ছড়িয়ে পড়েছে রক্তিম আভা। চোয়াল শক্ত করে রূপন্তীকে সে বলল, ঠিকভাবে হাঁটাও শেখায়নি তোমার ওই সুশীল বাবা, যেখানে সেখানে যার তার গায়ের উপর হুমড়ে খেয়ে পড়ো। রূপন্তী তড়িঘড়ি করে ইতিমধ্যে ইমাদের উপর থেকে উঠে দাঁড়িয়েছে। বালির উপরে পড়ায় মেয়েটা খুব একটা ব্যথা না পেলেও অপ্রস্তুত হলো ভীষণ, সাথে বিরক্তও লাগলো। এই ইমাদ ছেলেটা ইদানিং একটু বেশিই করছে, অতিরিক্ত গায়ে পড়ছে। ইমাদ যদি হঠাৎ করে পেছন থেকে এসে তাকে ভয় না দেখাতো তাহলে সেও চমকে ওঠে, পিছন ফিরতো না, আর শরীরের ভারসাম্য হারিয়ে এর গায়ের উপরেও পড়তো না। ইমাদ যদি হঠাৎ করে পেছন থেকে এসে তাকে ভয় না দেখাতো তাহলে সেও চমকে ওঠে, পিছন ফিরতো না, আর শরীরের ভারসাম্য হারিয়ে এর গায়ের উপরেও পড়তো না। রূপন্তী বুঝে ইতিমধ্যে তার জন্য কোনো কোনো অনুভূতি বাসা বেঁধেছে, কিন্তু ছেলেটা তো সরাসরি কিছুই বলছে না, তাই সেও কিছু বলতে পারছে না। যেখানে ইমাদ সরাসরিভাবে কিছু বলছে না সেখানে সেই বা সরাসরিভাবে কিছু কিভাবে জিজ্ঞেস করবে? বিষয়টা দৃষ্টিকটু। তাছাড়া এদেশে আসার পর বিভিন্ন বিষয়ে ইমাদ তাকে সাহায্য করেছে, বেশ সর্বদা ভালো ব্যবহার করেছে। সেক্ষেত্রে হুট করে ছেলেটার সাথে খারাপ ব্যবহার মানানসই নয়। তাও যদি ছেলেটা মনের কথা প্রকাশ করত তখন না হয় বুঝিয়ে বলা যেত কিছু একটা, কিন্তু এ তো তাও করছে না। আর এই লোক আছে সব সময় তার বাবাকে নিয়ে, প্রতিটি কথায় তার বাবাকে না টানলে এর পেটের ভাত হজম হয় না। রূপন্তী দাঁতে দাঁত চাপলো, বিভানের পানে তাকিয়ে বলল, তা বলার আমাকে বলুন, প্রতিটি কথায় কথায় একদম আমার বাবাকে টানবেন না। টানবো 100 বার। তুমি অন্য ছেলেদের গায়ের উপরে পড়তে পারবে, আর আমি তোমার বাবাকে টানতে পারবো না? রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, অন্য ছেলেদের গায়ের ওপরে পড়ার সাথে আমার বাবার সম্পর্ক কি? বিভান ভাবলেশহীন ভাবে জবাব দিল, কোনো সম্পর্ক নেই, তবুও আমি তার কথাই তুলব, যাতে ফের তুমি আর কারো গায়ের উপর না পড়ো। এ পর্যায়ে রূপন্তীর মেজাজ বিগড়ালো আরো। কোনো কারণ ছাড়াই এ তার বাবাকে নিয়ে যা খুশি বলবে আর তাকে তা মেনে নিতে হবে। কেন? কোন দেশের লাট সাহেবে? মেয়েটা দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, তাহলে আমি যখন তখন ওর গায়ের ওপর পড়ব, যেখানে যেই ছেলেকে পাবো লাফিয়ে তার কোলে উঠে যাব। বিভান তৎক্ষণাৎ সকলের সম্মুখে দাঁড়িয়েই নিজের দুহাত বাড়িয়ে দিল রূপন্তীর পানে, স্বাভাবিক কণ্ঠে বলল, আপাতত আমার কোলে উঠে এসো, আমি তোমাকে কোলে নেওয়ার জন্য একদম প্রস্তুত। রূপন্তী ভরকে গেল। এসব কি বলছে এই লোক? মাথা টাথা খারাপ হলো নাকি? সে না হয় রাগের মাথায় একটা কথা বলেই ফেলেছে, সেই কথার এমন উত্তর অন্তত বিভানের ন্যায় পুরুষের থেকে কাম্য ছিল না। জ্যাক, ইমাদ, এলিনা এবং দোলাও অবাক হলো ভীষণ। বিস্ময়ে জ্যাকের চোয়াল ঝুলে পড়ল যেন। এ কোন বিভানকে দেখছে সে? কোন মুখ দিয়ে ছেলেটা এই কথা বের করলো? রূপন্তী আর চোখে একবার দেখলো সকলের পানে তাকিয়ে, কেমন বিব্রতকর দৃষ্টি তাদের। মেয়েটা ভিতরে অপ্রস্তুত হলো ভীষণ। এলোমেলো পা ফেলে ওই স্থান থেকে পালাতে চাইলো সে। যেতে যেতে বলল, আপনি একটা অসভ্য নির্লজ্জ বদমাইশ লোক। সময় গড়ালো কিছুটা। আকাশে অবস্থানরত সূর্যটা তার স্থান পরিবর্তন করে প্রায় মাথার উপরে চলে এসেছে। সকলে মিলে দুপুরের খাবার তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ওই নাটক সিনেমাতে যেমনটা দেখা যায়, অনেক বন্ধু বান্ধব মিলে সমুদ্র তীরে ঘুরতে যায়, সমুদ্র থেকে চিংড়ি, কাঁকড়া, ঝিনুক আহরণ করে তা রান্না করে সকলে খায়। আসলে বাস্তবতা তার ভিন্ন। বাস্তবে সমুদ্র তীরে আজকাল চিংড়ি, কাঁকড়া, ঝিনুক তো দূরে থাক, একটা পোকাও খুঁজে পাওয়া মুশকিল। তারপরও রূপন্তী, ইমাদ, জ্যাক, দোলা এবং এলিনা মিলে চারদিকে অন্তত একটা ছোট চিংড়ির আশায় খোঁজাখুঁজি করছিল বেশ। তবে শেষ পর্যন্ত তারা সকলেই ব্যর্থ। উপায় না পেয়ে বাসা থেকে আনা মাংসের বারবিকিউ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সকলে মিলে মাংস কেটে কুটে ধুয়ে প্রস্তুত করে ফেললেও বারবিকিউ মশলা কোথায়? তাদের খাবারের ব্যাগে মশলা পাওয়া যাচ্ছে না কোথাও। কিঞ্চিত সময় ধরে মশলা খোঁজাখুঁজির মধ্যেই রূপন্তীর স্মরণে এলো কিছু একটা। হাত তুলে নিজের কপালে নিজে চাপড় মেরে বলল,
মশলা তো আমার ব্যাগে, সকালে খাবারের সব জিনিসপত্র এই ব্যাগে ভরতে ভরতে আর জায়গা না থাকায় মশলার প্যাকেট আমার ব্যাগেই ভরেছিলাম। পরপর উঠে দাঁড়ালো রূপন্তী, তাঁবুর দিকে যেতে যেতে বলল, ব্যাগ থেকে মশলা নিয়ে আসছি এখনই। সকলের ব্যস্ততার সুযোগ নিয়ে বিভানও উঠে দাঁড়ালো সেখান থেকে। রূপন্তীর পিছু পিছু সে হলো তাঁবুর নিকটে। মেয়েটা ব্যাগ থেকে মশলার প্যাকেট বের করে তাঁবুর বাইরে বেরুতেই মুখোমুখি হলো বিভানের। তবে ছেলেটাকে খুব একটা পাত্তা দিল না রূপন্তী। তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে পা বাড়ালো সম্মুখের দিকে। ভ্রু কুঁচকালো বিভান, পিছু ডেকে বলল। দাঁড়াও। রূপন্তী থমকে দাঁড়ালো, পিছন ঘুরে বিভানের পানে তাকিয়ে বলল। জি কিছু বলবেন? বিভান তেমন ইতিউতি করলো না, সোজা সাপটা বলল। আমি ব্যতীত আর কোনো ছেলের গায়ের উপরে পড়বে না। রূপন্তী চমকালো ভীষণ। এ কি বলছে এ পুরুষ? সে কি ভুল শুনছে নাকি সঠিক? যে ছেলেকে একটু ভুলবশত ছুঁয়ে দিলেও শত্রুর মেয়ে বলে ছ্যাদ করে ওঠে, সে কিনা আজ বলছে সে ব্যতীত আর কারো গায়ের উপরে পড়বে না। এ কথার মানে কি? সে যেটা ভাবছে তেমনটা নাকি অন্য কিছু? রূপন্তী সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এতদিন এ পুরুষকে সে এক রূপে দেখে এসেছে, আজ হুট করেই তার এ ভুল বদল মেনে নিতে পারছে না। কেমন বিভ্রান্ত হচ্ছে হৃদয়, দুটানায় ভুগছে। রূপন্তী চোখ বড় বড় করলো, অবাক স্বরেই বলতে চাইল কিছু, কিন্তু তার আগেই ডাক পড়লো। এলিনা গলা উঁচিয়ে বলল, তাড়াতাড়ি মশলা নিয়ে এসো। বিভানু এলিনার ডাক শুনে আর ওই স্থানে দাঁড়ালো না। মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে পা বাড়ালো ইমাদের দিকে। তবে যাওয়ার আগে মৃদু স্বরে বলল, তাড়াতাড়ি এসো। রূপন্তী আর তেমন ভাবলো না বিভানের কথাটা নিয়ে। আপাতত সমুদ্র বিলাসে এসেছে, সমুদ্র বিলাস করা যাক, তারপর না হয় এসব বিষয় নিয়ে ভাবা যাবে। তাছাড়া এই লোকের উপর বিশ্বাস নেই কোনো, সব সময় তাকে অপমান করার কারণ খোঁজে। এখন এমন একটা কথা বলে তাকে বিভ্রান্তিতে ফেলে একটু পরেই দেখা যাবে অপমান করছে। রূপন্তী নিজের সকল ভাবনা চিন্তার ইতি ঘটিয়ে মশলা নিয়ে পৌঁছালো বাকিদের কাছে। সবাই মিলে হই হুল্লোড় করতে করতে বারবিকিউ তৈরি শুরু করলো। কিন্তু এই হই হুল্লোড়ের মাঝেই হঠাৎ করে অসাবধানতাবশত রূপন্তীর হাত লেগে গেল বারবিকিউ তৈরির আগুনে। সাথে সাথে চিল্লিয়ে উঠল মেয়েটা। হকচকালো সকলেই। বিভান তাড়াহুড়ো করে রূপন্তীর হাতটা ধরবে, কিন্তু তার আগেই মেয়েটার হাতটা ধরে নিল ইমাদ। অস্থির কণ্ঠে বলল, একটু দেখে কাজ করবে না? বেশি ব্যথা পেয়েছো? বিমানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। হৃদয়টা জ্বলে উঠল ভীষণ ভাবে। মনে হচ্ছে যেন কেউ তার পিণ্ড বরাবর একটা বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে। ইমাদের উপর রাগ লাগছে ভীষণ। তবে এবার রাগের সাথে সাথে রূপন্তীকে হারানোর ভয়টাও জেঁকে উঠেছে তাকে। ধরেছে তাকে। ইমাদ যেভাবে রূপন্তীর পেছনে পড়ে আছে, তাতে মেয়েটার হৃদয়ে দুর্বলতা তৈরি হতে সময় লাগবে না। মেয়ে মানুষ এমনিতেই একটু যত্ন এবং একটু ভালোবাসা পেলেই গলে যায়। না, বিভান কিছুতেই রূপন্তীকে হারাতে পারবে না। তাতে যা হবার হয়ে যাক। এবার তাকে এমন কিছু করতে হবে যাতে কেউ চাইলেও তার থেকে রূপন্তীকে আলাদা করতে না পারে। সে যদি এখন মেয়েটার সাথে প্রেমের সম্পর্কে জড়ায়, তাহলেও দুদিন পর একটা বিচ্ছেদের সম্ভাবনা থেকেই যায়। জোরপূর্বক না হয় রূপন্তীকে তার প্রেমিকা বানাবে, কিন্তু তারপর যদি রূপন্তী চলে যেতে চায়, তখন বিভানের এমন কোনো লিগ্যাল অধিকার থাকবে না যার দ্বারা সে মেয়েটাকে ফিরিয়ে আনতে পারবে বা নিজের কাছে বেঁধে রাখতে পারবে। আর এখন যদি এই সমুদ্র তীরে তারা থাকে, তবে ইমাদ আরো বিভিন্নভাবে রূপন্তীর কাছাকাছি আসার চেষ্টা করবে, মেয়েটার মন জয়ের চেষ্টা করবে, যা সহ্য হবে না বিভানের। বসা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা। ইমাদের হাত থেকে রূপন্তীর হাতটা এক প্রকার ছিনিয়ে নিল সে। টেনে দাঁড় করাতে করাতে বলল, চলো আমার সাথে। কোথায়? জাহান্নামে। রূপন্তীকে টেনে হিসড়ে গাড়ির দিকে পা বাড়ালো বিভান। মেয়েটা ব্যস্ত হলো, চেঁচিয়ে বলল, আরে কি করছেন কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বিভান উত্তর দিল না। তবে হঠাৎ তার এমন আচরণে হকচকালো উঠল ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা।
তারা সকলে মিলে এখানে এসেছে প্রাকৃতিক বিলাস করতে, সমুদ্র তীরে একটু সময় কাটাতে। তাহলে এখন বিভান রূপন্তীকে নিয়ে চলে যেতে চাইছে কেন? ইমাদ এবং জ্যাক পথ আগলে দাঁড়ালো বিভানের। ইমাদ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? কাজ আছে তাই চলে যাচ্ছে। তোর কাজ আছে? আছে, তুই চলে যা রূপন্তীকে নিয়ে। কেন যাচ্ছিস? ওকে রেখে যা, তো আমাদের সাথে উপভোগ করুক। বিভান দাঁতে দাঁত চাপলো, চিবিয়ে চিবিয়ে বলল, ওকে ছাড়া কাজটা হবে না বলেই ওকে নিয়ে যাচ্ছে। তোরও উপভোগ কর, তোদের তো কেউ বারণ করেনি। কথাটা শেষ করেই বিভান রূপন্তীর হাত টেনে আবার হাঁটা লাগালো। গিয়ে বসলো গাড়িতে। জ্যাক তাড়াহুড়া করলো, ব্যস্ত পায়ে গাড়ির কাছে এসে বলল, তুই গাড়ি নিয়ে চলে গেলে আমরা বাড়ি ফিরবো কি করে? বিভান গাড়িতে স্টার্ট দিতে দিতে জবাব দিল, এখান থেকে 10 মিনিট হাঁটলে একটা স্টেশন পেয়ে যাবে, সেখানে গিয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরে যাস। ইমাদের রাগ লাগলো। সে বেশ বুঝতে পারছে কোনো কাজ টাজ নেই, শুধুমাত্র তার থেকে দূরে সরাতে বিভান রূপন্তীকে নিয়ে চলে যাচ্ছে। ক্রোধে ফুসফুস ধ্বনি তুলল ইমাদ। গলা উঁচিয়ে কিছু বলতে চাইল সে, কিন্তু তার আগে বিভান গাড়ি নিয়ে প্রস্থান ঘটালো। ইমাদের রেগে মেগে তার পাশেই অবস্থানরত একটা গাছের গায়ে ঘুষি বসালো। কটমট করে বলল, আমিও দেখি কিভাবে তুই রূপন্তীকে আমার থেকে দূরে সরিয়ে রাখিস। আমার ভালোবাসা পেতে আমাকে যত দূর যেতে হয় আমি যাব। কিছুটা সময়ের ব্যবধানে বিভান একটা বড় বিল্ডিং এর সম্মুখে গাড়ি থামালো। শহরের মধ্যেই বিল্ডিংটা, কিন্তু এখানে হঠাৎ কেন এলো তারা? এখানে তাদের কাজই বাকি। রূপন্তী ভ্রু কচকালো, সন্দিহান সুরে প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসেছি? বিভান উত্তর দিল না কোনো। গাড়ি থেকে নেমে ঘুরে এসে দাঁড়ালো রূপন্তীর পাশে। সেদিকে আর দরজাটা খুলে বলল, নেমে এসো। রূপন্তী গাড়ি থেকে নামতেই বিভান উল্টো ঘুরে বিল্ডিং এর ভিতরের দিকে পা বাড়ালো। মেয়েটাও দেরি করলো না, দ্রুত ছুটতে লাগলো তার পিছু পিছু। বিভান রূপন্তীকে নিয়ে সোজা এলো ওই বিল্ডিং এবং পঞ্চম তলায়। এরই পঞ্চম তলায়। অবাক হলো মেয়েটা, গোল গোল চোখে তাকালো আশেপাশে। বিল্ডিং এর অন্যান্য ফ্লোর গুলোর খবর তো আর জানা নেই, তবে এই ফ্লোরটা বেশ সাজানো গোছানো এবং পরিপাটি। বেশ কিছু মানুষও বসে বসে কাজ করছে। সম্ভবত এটা কোনো অফিস হবে। কিন্তু বিভান এখানে কেন রূপন্তীকে নিয়ে এসেছে? এখানে তাদের কাজ কি? ছেলেটা অফিস কক্ষের ভিতরে প্রবেশ করতেই কর্মরত সবাই উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলো। বিভান হালকা একটু মাথা নাড়িয়ে সকলকে বসতে বলল। অতঃপর রূপন্তীকে নিয়ে অফিসের ওই একটা বড়সড় কক্ষে এসে দাঁড়ালো। মেয়েটার চোখ বড় বড় হলো আরো। বিস্মিত দৃষ্টিতে সে তাকালো আশেপাশে। এটা সম্ভবত কারো নিজস্ব কেবিন। কক্ষের চারদিকটা পরিপাটিভাবে সাজানো। এক পাশে আবার একটা সোফাও রয়েছে। বিভান সোফার পানে ইশারা করলো। আদেশের সুরে রূপন্তীকে বলল, ওখানে গিয়ে বসো। মেয়েটা চারদিকে নজর ঘুরাতে ঘুরাতেই বসলো সোফায়। ঠিক তখন ওই দরজা ঠেলে ভেতরে ঢুকলো এরিক এবং হেরি। হাতে তাদের নীল রঙা একটি ফাইল। বিভান তাদের দেখেই এগিয়ে গেল, গম্ভীর স্বরে প্রশ্ন করলো, যে কাজটা দিয়েছি করেছিস তো? হ্যারি নীল রঙের ফাইলটা এগিয়ে দিল বিভানের পানে। স্বাভাবিক কণ্ঠেই বলল, জি স্যার। বিভান হাত বাড়িয়ে ফাইলটা হাতে নিতে নিতে বলল, ঠিক আছে, বাকিদের নিয়ে বাইরে অপেক্ষা কর, আমি রূপন্তীকে নিয়ে আসছি একটু পর। হ্যারি এবং এরিক চলে গেল। বিভান বসলো রূপন্তীর পাশে। হাতের ফাইলটা উল্টে পাল্টে দেখতে দেখতে প্রশ্ন করলো, এমদের সাথে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। বিভান তার কাছে থাকা ফাইলটা এগিয়ে দিল রূপন্তীর দিকে। নির্বিকার ভঙ্গিতে বলল, সম্পর্ক থাকলে আমার কিচ্ছু করার ছিল না। যাই হোক, এখন এটা সই করে দাও। রূপন্তী ফাইলটা হাতে নিল, ভ্রু কুঁচকে শুধালো, এটা কি? তুমি অশিক্ষিত নাও, পড়ে দেখো। রূপন্তী ভ্রু কুঁচকে ফাইলের ভিতরে থাকা কাগজগুলো পড়তে শুরু করলো। কিঞ্চিত সময়ের ব্যবধানে চোখ দুটো বড় বড় হয়ে উঠল তার। চোখে মুখে ফুটে উঠল বিস্ময় ভাব। হতবাক কণ্ঠে সে বলল, এ তো বিয়ের কাগজ। শীতল হলো বিভানের দৃষ্টি। ভাবলে সেহীনভাবে পকেট থেকে একটা কলম বের করে তা এগিয়ে দিল রূপন্তীর পানে। গম্ভীর অথচ ঠান্ডা কণ্ঠে বলল, সই করে দাও।
রূপন্তী বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে, এতটা বিস্মিত বোধ হয় সে আর কখনো হয়নি। এসব কি হচ্ছে তার সাথে? বিভান এখানে এনে তাকে বিয়ের কাগজে সই করতে বলছে কেন? যে লোক তাকে শত্রু মনে করে সর্বদা অপমানের কারণ খোঁজে, সে কিনা আজ তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া বিভান যেখানে এখনো তার বাবাকে নিজের পিতা মাতার হত্যাকারী হিসেবে মানে, সেখানে তাকে বিয়ে করতে কেন চাইছে? তাও এইভাবে কাউকে না জানি একাকী। কি চাইছেটা কি এই লোক? রূপন্তী মস্তিষ্ক যেন আর কিছু ভাবতে পারছে না, কেমন ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কটা। আচ্ছা, বিভান তার সাথে মজা করছে না তো? তাই হবে হয়তো। না হয় পৃথিবীতে একমাত্র মেয়ে হিসেবে রূপন্তী জীবিত থাকলেও তাকে তো বিভানের বিয়ে করার কথা নয়। মেয়েটা ঠোঁট টেনে একটু হাসার চেষ্টা করলো। আপনি নিশ্চয়ই মজা করছেন আমার সাথে, তাই না? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক? না। তাহলে আমি মজা করছি না। রূপন্তীর হতবাক কণ্ঠে বলল, তার মানে এটা সত্যি? আপনি সত্যিই আমাকে বিয়ে করতে চাইছেন? একদম। কিন্তু কেন? কেন বিয়ে করতে চাইছেন আপনি আমাকে? আমার ইচ্ছে হচ্ছে তাই। বিভানের দায়ে সারা জবাব। রূপন্তীর এবার অবাকের সাথে সাথে রাগও লাগলো ভীষণ। লোকটা কি নাটক শুরু করেছে আবার? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? রূপন্তী ফুঁসে উঠল, কণ্ঠে কিছুটা ক্রোধ নিয়ে বলল, নাটক শুরু করেছেন? বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি যে আপনার ইচ্ছে হলো আর করে নিলেন? তাছাড়া আমি আপনাকে বিয়ে করতে রাজি নই। আমি তোমার মতামত চাইনি, শুধু সই করে দিতে বলেছি, সই করো। রূপন্তী কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, মামুর বাড়ির আবদার পেয়েছেন যে আপনি বলবেন সই করতে আর আমাকে সই করে দিতে হবে? আমার জীবন অবশ্যই আপনার ইচ্ছে অনুযায়ী চলবে না। একজন স্বাধীন নারী হিসেবে আমার জীবনের সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার। আপনার কোনো অধিকার নেই নিজের মতামত আমার উপর চাপিয়ে দেওয়ার। বিভান সোফায় গা এলিয়ে দিল, শীতল কণ্ঠে বলল, আপাতত সে অধিকারটা পেতে এত আয়োজন। তুমি শুধু একবার কাগজটা সই করে দাও, তারপর অধিকার কত প্রকার ও কি কি হাতে কলমে শিখিয়ে দেবো তোমাকে। রূপন্তীর ক্রোধ বাড়ল আরো। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। অতঃপর শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করব না, কিছুতেই না। দরকার হলে আজীবন কুমারী থাকব, তবুও আপনাকে বিয়ে করব না। সময় না একটু ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত জানিও। বিভান এখনো নির্বিকার জবাব। রূপন্তী বসা থেকে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, কটমট করে বলল, ভাবনা চিন্তার কিছু নেই, আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। থরপর পিছন ঘুরে হাঁটা লাগালো রূপন্তী। যেতে যেতে বলল, আপনি থাকুন, আমি যাচ্ছি। বিভান ততটা গায়ে মাখলো না রূপন্তীর একটা কথাও। পিছন থেকে ডেকে নির্লিপ্ত ভঙ্গিতেই বলল, আচ্ছা, বাড়িতে গিয়ে দুজনের বদলে তিনজনের রান্না বসো। কাজী সাহেবও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবেন। আমাদের বিয়েটা না হওয়া অবধি ওনাকে বিদায় দিচ্ছি না। রূপন্তী থেমে গেল, জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবার এসে দাঁড়ালো বিভানের মুখোমুখি। কটমট করে বলল, কোনো কাজী সাহেব যেন বাড়িতে না আসে, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। বিভান সোজা হয়ে বসলো, বাঁকা হেসে বলল, কোন অধিকারে তুমি এই কথা বলছো? এই বাড়িটা কি তোমার? তুমি কি আমার স্ত্রী? তাহলে আমার বাড়িতে কে আসবে না আসবে কিংবা কে থাকবে না থাকবে সে সম্পর্কে কথা বলার তুমি কে? থমথম খেয়ে থতমত খেয়ে গেল রূপন্তী। সত্যি তো, ও বাড়ি তার নয়, সুতরাং ও বাড়ি সম্পর্কে কথা বলার কোনো অধিকার তার নেই। ঠিক আছে, কাজী সাহেব কেন, কাজী সাহেবের পুরো পরিবার সহ বাড়িতে আনুক বিভান, সেও কিছু বলবে না। কিন্তু এ বিয়েও সে কোনোভাবেই করবে না। এমন লোককে আর যাই হোক বিয়ে করা যায় না। খবিশ লোক একটা। বিয়ে মানে জানে, বিয়ে হলো সারা জীবনের বন্ধন, আর লোকের সাথে রূপন্তী সারা জীবন কাটাতে পারবে না। মেয়েটা ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো, পিছন ঘুরে আবার চলে গেল। যেতে নিলেই তার হাত ধরে টেনে ধরলো বিভান। পিছন ঘুরে আবার চলে যেতে নিলেই তার হাত টেনে ধরলো বিভান। ঠান্ডা কণ্ঠে বলল, বসো। রূপন্তী বসলো না, বিভানের পানে ফিরে তাকিয়ে বলল, বসার দরকার নেই, আপনার যা বলার এভাবেই বলুন। বিভান উঠে দাঁড়ালো,
পকেটে হাত গুজে খুব স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আমাকে তোমার বিয়ে করতে না চাওয়ার কারণ কি? আপনাকে আমার ভালো লাগে না। কেন ভাল লাগে না? আমি সুদর্শন, তরুণ, অর্থ সম্পদ রয়েছে, যে কোনো মেয়ের আমাকে ভালো লাগার কথা। তোমার ভালো লাগবে না কেন? রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, নিজের প্রশংসা নিজে করছেন? না, আমি শুধু জানতে চেয়েছি আমাকে তোমার না পছন্দ করার কারণ। রূপন্তী অত ভাবলো না, ফট করে বলল, কারণ আপনার স্বভাব চরিত্র খারাপ।